মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর আঞ্চলিক ভূগোলের ইউরোপ মহাদেশ থেকে পড়াবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবে। আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। আমরা জানি আমাদের এই পৃথিবী 7টা মহাদেশ নিয়ে গঠিত। তার মধ্যে সবথেকে বৃহত্তম মহাদেশ হলো এশিয়া এবং দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা মহাদেশ। আজকে আমরা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ইউরোপ সম্পর্কে জানব। আয়তনে এই মহাদেশ ছোট হলেও এই মহাদেশ জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিল্প, প্রযুক্তি, গবেষণায় অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধশালী, যা অন্যান্য মহাদেশ থেকে অনেকটাই এগিয়ে। ষোড়শ শতাব্দীতে এই মহাদেশের উৎসাহী নাবিকগণ ভৌগোলিক অভিযানের কারণেই পৃথিবীর বিভিন্ন অজানা দেশে বা মহাদেশে পাড়ি দেয়, যার ফলে সেই সময় তারা পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ সম্পর্কে সন্ধান পায়, যেগুলি এর আগে পৃথিবীর মানুষের কাছে অজানা ছিল। অষ্টাদশ শতাব্দীতে এই মহাদেশের ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয় এবং পরবর্তীকালে এই মহাদেশের অন্যান্য দেশেও শিল্পের সূচনা এবং তার প্রসার লাভ হতে শুরু করে। আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশ এই মহাদেশেই প্রথম হয়েছিল। একসময় এই মহাদেশের বিভিন্ন দেশ যেমন ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ফ্রান্স প্রভৃতি থেকে সারা পৃথিবীতে বাণিজ্য অভিযান হয়েছিল। ফলে একসময় পৃথিবীর বেশিরভাগ দেশ এই দেশগুলির উপনিবেশ ছিল। তার মধ্যে আমাদের ভারতবর্ষ একসময় এই মহাদেশের ইংল্যান্ডের উপনিবেশ ছিল, যার ফলে এই মহাদেশের বিভিন্ন দেশগুলি একসময় পৃথিবীর বিভিন্ন দেশে একচেটিয়াভাবে ব্যবসা বাণিজ্য করত, যার ফলে এই মহাদেশ অর্থনৈতিক দিক থেকে বেশ উন্নতি লাভ করেছে। এছাড়াও এই মহাদেশের অনুকূল জলবায়ু, মধ্যবর্তী অবস্থান, উর্বর মৃত্তিকা প্রভৃতি অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করেছে। এছাড়া এই মহাদেশ প্রাচীনকাল থেকে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পেও বেশ উন্নত ছিল। তার প্রমাণস্বরূপ ইতালিতে অবস্থিত পিসার মিনার, যেটা এখনো পৃথিবীর বিভিন্ন পর্যটককে আকৃষ্ট করে। এই পিসার মিনার একটি আশ্চর্য মিনার, যা তৈরির সময় 5 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যায়, কিন্তু অনেক প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প প্রভৃতির পরেও আজও পর্যন্ত সোজাভাবে দাঁড়িয়ে আছে। এছাড়া ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত আইফেল টাওয়ার, যেটাও বিভিন্ন পর্যটক ভিড় জমায়। এবার আমরা ইউরোপ মহাদেশের অবস্থান ও সীমা সম্পর্কে জানব। স্ক্রিনে আমরা যে মানচিত্রটা দেখতে পাচ্ছি, এটা হলো ইউরোপ মহাদেশের মানচিত্র। আমরা জানি যে কোনো দেশ, মহাদেশ বা অঞ্চলের অবস্থান জানতে হলে সেটি কত ডিগ্রি অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত তা নির্ণয় করতে হবে। ইউরোপ মহাদেশের অবস্থানে দেখো, অক্ষাংশের দিক থেকে দক্ষিণ দিকে, একবারে দক্ষিণ দিকে
35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত দ্রাঘিমার দিক থেকে অবস্থান দেখো, পশ্চিম দিকে 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পূর্বে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। অর্থাৎ অক্ষাংশের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এই মহাদেশটা পুরোটাই উত্তর গোলার্ধে অবস্থিত, অর্থাৎ এটি একটি উত্তর গোলার্ধের মহাদেশ। এবং দ্রাঘিমার দিক থেকে দেখতে পাচ্ছি দ্রাঘিমার কিছুটা পশ্চিম দ্রাঘিমা রয়েছে, কিছুটা পূর্ব দ্রাঘিমায় রয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, যেটা লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, অর্থাৎ এই মূল মধ্যরেখা পশ্চিমে যে পশ্চিম গোলার্ধ আর পূর্ব দিকে পূর্ব গোলার্ধ। এই পশ্চিম দিকে 24 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত রয়েছে মহাদেশটা, এবং পূর্ব দিকে 65 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এবার দেখো ইউরো মহাদেশের সীমা বা চতুর্সীমা, অর্থাৎ চারিদিকে কি আছে। ইউরো মহাদেশের পূর্ব দিকে আছে এশিয়া মহাদেশ। এ দেখো সাদা অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এবং তার সঙ্গে আজকে এই অংশটা কাস্পিয়ান সাগর, অর্থাৎ পূর্ব দিকে আছে এশিয়া মহাদেশ ও কাস্পিয়ান সাগর। পশ্চিম দিকে আছে এই আটলান্টিক মহাসাগর। এখানে দেখো বিস্কি উপসাগর, উত্তর সাগর। উত্তরে আছে উত্তর সাগর, শ্বেত সাগর ও বাল্টিক সাগর। দক্ষিণে আছে ভূমধ্য সাগর, এ দেখো ভূমধ্য সাগর, এই কৃষ্ণ সাগর আর জিব্রাল্টার প্রণালী। এই দেখো জিব্রাল্টার প্রণালী, যার দ্বারা ইউরো মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ বিচ্ছিন্ন রয়েছে। এই হলো ইউরো মহাদেশের চতুর্সীমা বা সীমা। ইউরো মহাদেশের আয়তন সাধারণত 1,09,00,000 বর্গ কিমি। এই মহাদেশে মোট 54টা দেশ রয়েছে, যার মধ্যে আমরা জানি ফ্রান্স, জার্মানি, ইউক্রেন, স্পেন, ইতালি, ইংল্যান্ড প্রভৃতি দেশ রয়েছে। তার মধ্যে কিছু বিখ্যাত শহর আছে, যেমন লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন প্রভৃতি। আমরা জানি ইউরো মহাদেশ বিশ্বের একটি অন্যতম এবং সমৃদ্ধশালী মহাদেশ। ইউরো মহাদেশের এই সমৃদ্ধির কারণ কি? দেখো, প্রথমে যে সমৃদ্ধির কারণ 1 নম্বর পয়েন্ট, এই মহাদেশটার অবস্থান। মানচিত্রে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, দেখব কি এই ইউরো মহাদেশটি উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রে অবস্থিত। অর্থাৎ এই মহাদেশটার পূর্ব দিকে আছে এশিয়া মহাদেশ, দক্ষিণে আছে আফ্রিকা মহাদেশ, পশ্চিমে আছে উত্তর আমেরিকা মহাদেশ। অর্থাৎ উত্তর গোলার্ধের মধ্যে যে মহাদেশগুলো রয়েছে তার মধ্যে এই মহাদেশটা আছে ঠিক কেন্দ্রে, যার ফলে বিভিন্ন মহাদেশ থেকে দ্রব্য আমদানি ও রপ্তানি করার ক্ষেত্রে সুবিধা হয়। অর্থাৎ সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ, ব্যবসা বাণিজ্যের সুবিধা রয়েছে। এছাড়া এই মহাদেশটির অবস্থান এমন একটা অঞ্চলে রয়েছে যেখানে 3 দিকে জলভাগ রয়েছে, যার ফলে 3 দিকে জলভাগ থাকার ফলে বিভিন্ন মহাদেশের সঙ্গে জলপথে উৎপাদিত দ্রব্য এবং কাঁচামাল আমদানি রপ্তানি করার সুবিধা হয়। আর জলপথে যে কোনো দ্রব্য আমদানি রপ্তানি করা মানেই পরিবহন ব্যয় কম, যার ফলে এই মহাদেশের শিল্পজাত দ্রব্যের পরিবহন ব্যয় কম হওয়ার জন্য খুব কম খরচে উৎপাদন করতে পারে, যার ফলে মুনাফাও
ভালো হয়। এই মহাদেশের সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু থাকায় অধিবাসীরা বেশ কর্মঠ ও পরিশ্রমী হয়, যার ফলে শিল্প দ্রব্যের উৎপাদন ব্যয়টা কম হয়। 3 নম্বর কারণ দেখো, উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফমুক্ত থাকে। এদিক থেকে দক্ষিণ দিক থেকে উষ্ণ উপসাগরীয় স্রোত আসার ফলে ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিমে যে বন্দরগুলো আছে সেই বন্দরগুলো বরফমুক্ত থাকে, কারণ এই বন্দরগুলো যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলটা সাধারণত শীতল জলবায়ু অঞ্চলের অন্তর্গত, যার ফলে এই বন্দরগুলো শীতকালে বরফ জমে থাকার কথা, কিন্তু এই উষ্ণ উপসাগরীয় স্রোত আসার ফলে এই বন্দরগুলো বরফ মুক্ত থাকে, যার ফলে জলপথে যোগাযোগ ব্যবস্থা সুবিধা হয়েছে বা সারা বছর ধরে জলপথে যোগাযোগ ব্যবস্থা করতে পারে। অর্থনৈতিক সমৃদ্ধির 4 নম্বর কারণ হলো এই মহাদেশটি বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ, উন্নত কৃষি ব্যবস্থা, মিশ্র কৃষি, খাদ্যশস্য ও পশুপালনে উন্নতি লাভ করেছে। এই মহাদেশটির অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারণ হলো এই মহাদেশটি শিল্পে বেশ উন্নত। আর এই মহাদেশের শিল্পোন্নতির কারণগুলি হলো খনিজ সম্পদের প্রাচুর্য, অর্থাৎ এই মহাদেশের বিভিন্ন দেশের মধ্যে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। 2 নম্বর, এই মহাদেশের মধ্যে যে নদীগুলো প্রবাহিত হয়েছে সেই নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদন করার সুবিধা রয়েছে। তাছাড়াও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন মহাদেশের সঙ্গে জলপথ, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা উন্নত। এছাড়া অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য। ইউরোপ মহাদেশের উত্তর দিকে শীতল জলবায়ুর কারণে এখানে ইউরোপ মহাদেশের উত্তর দিকে হিমশীতল জলবায়ুর কারণে এখানে স্থলবর্গীয় বনভূমি দেখা যায়। এই স্থলবর্গীয় বনভূমিতে বিশেষ করে পাইন গাছের প্রাচুর্য রয়েছে। সেই নরম কাঠ এই অঞ্চলে কাগজ শিল্প ও কাষ্ঠ শিল্পে উন্নতিতে সাহায্য করেছে। এরপর আমরা ইউরোপ মহাদেশের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানব। প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমে দেখব ভূপ্রকৃতি। ইউরোপ মহাদেশ আয়তনে ছোট হলেও প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই, অর্থাৎ মহাদেশটা একটা প্রাকৃতিক বৈচিত্র্যের দিক থেকে মহাদেশটি একটি বৈচিত্র্যপূর্ণ মহাদেশ। দক্ষিণে ভূমধ্যসাগর থেকে উত্তরে উত্তর সাগর, পূর্বে এশিয়া মহাদেশে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত তুষার ঢাকা পর্বত, বিস্তৃত সমভূমি, গভীর পাইন বন ছড়িয়ে রয়েছে। ইউরোপ মহাদেশের বেশিরভাগ অঞ্চল সমভূমি হলেও উঁচু পর্বত, মালভূমি, নিচু ভূমি প্রভৃতি অঞ্চল ছড়িয়ে আছে। ভূপ্রকৃতির পার্থক্য অনুসারে ইউরোপ মহাদেশকে বিভিন্ন ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে। যেমন প্রথমে দেখো দক্ষিণের পার্বত্য অঞ্চল। একদম মহাদেশের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত দক্ষিণের পার্বত্য অঞ্চল, যার মাঝে রয়েছে আল্পস পার্বত্য শ্রেণী। আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লাঁ, যার উচ্চতা 4807 মিটার। ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে এটি অবস্থিত। আল্পস থেকে শিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে পিরেনিজ, সিয়েরা নেভেদা, ক্যান্টাব্রিয়ান, অ্যাপেনাইন, ডিনারিক আল্পস, পিন্ডাস, রোডোপ, বলকান, ককেশাস, বোহেমিয়া
প্রভৃতি পর্বতশ্রেণী। তার মধ্যে ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এলবুর্জ, যার উচ্চতা 5642 মিটার। এটি হল ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে দেখো মালভূমি অঞ্চল। এই যে হালকা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মালভূমি অঞ্চল। আল্পসের উত্তর দিকে অবস্থিত এই মালভূমি অঞ্চলটি আল্পস পর্বত থেকে প্রসারিত নদী দ্বারা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়েছে, যার ফলে এটি একটি বিচ্ছিন্ন বানভূমিতে পরিণত হয়েছে। যেমন স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, রাশিয়ার ডন ম্যাসিভ এরকম বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। এবার দেখো 3 নম্বরের উত্তর ও মধ্যভাগের সমভূমি। এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উত্তর ও মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। ইউরোপ মহাদেশের পূর্ব দিকের ইউরাল পর্বত থেকে একদম পশ্চিমের আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত এবং দক্ষিণে মধ্যভাগের মালভূমি পর্যন্ত এই বিশাল অঞ্চল জুড়ে বিস্তীর্ণ উত্তর ও মধ্যভাগের সমভূমি অঞ্চল অবস্থিত। এই বিশাল সমভূমি রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্য দিয়ে প্রসারিত হয়ে আটলান্টিক মহাসাগরের উপকূলে শেষ হয়েছে। এখানকার গড় উচ্চতা 180 মিটার। এই সমভূমি অঞ্চলের পূর্ব দিকে ভলডাই উচ্চভূমি ও অন্যান্য পাহাড়ি অঞ্চলের উচ্চতা কিছুটা বেশি হওয়ার জন্য এখান থেকে উৎপন্ন নদীগুলি এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যেমন ভলগা, ডন, নিপার প্রভৃতি নদী। এই সমভূমির অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়কার্যের ফলে বা ভূমিধসের ফলে বড় বড় হ্রদ তৈরি হয়েছে। এই দেখতে পাচ্ছি এই হ্রদগুলো, যেমন ল্যাডোগা, যেটা হচ্ছে ইউরোপের বৃহত্তম হ্রদ। এই সমভূমির উত্তর পশ্চিমে সমুদ্রের অগভীর এলাকা ভাট করে তৈরি করা হয়েছে নেদারল্যান্ডের পোল্ডার ভূমি। এরপর দেখো উত্তর পশ্চিমের উচ্চভূমি। ইউরোপের উত্তর পশ্চিমে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে ও আইসল্যান্ডে প্রাচীন পার্বত্য অঞ্চল দেখা যায়। নরওয়ের ডোভারফেল, ব্রিটিশ যুক্তরাজ্যের গ্রাম্পিয়ান এখানকার উল্লেখযোগ্য পর্বত। এদিকে হলুদ অংশ দেখতে পাচ্ছ, এই অংশটা। এছাড়াও ইউরোপ মহাদেশের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকটি আগ্নেয় দ্বীপ দেখা যায়, যেমন ইতালির ভিসুভিয়াস, সিসিলি দ্বীপের এটনা, লিপাই দ্বীপের স্ট্রম্বেলি এবং আইসল্যান্ডের ক্র্যাফলা, হেকলা এরকম বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে। ইউরোপ মহাদেশ থেকে যতটুকু পড়ানো হলো সেখান থেকে কিছু প্রশ্ন দিলাম, যেগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে। প্রথমে দেখো ইউরোপ মহাদেশের অবস্থান ও সীমা লেখো। 2 নম্বর প্রশ্ন, ইউরোপ মহাদেশের আয়তন কত? 3 নম্বর, ইউরোপ মহাদেশের ভৌগোলিক গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ আলোচনা করো। 5 নম্বর, ইউরোপ মহাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের বিবরণ দাও। ইউরোপ মহাদেশের পরবর্তী অংশ তোমরা পরের ভিডিও থেকে জানতে পারবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।